ঘড়ির কাঁটা বলছে ঝড়ো ঝড়ের এই রাত আজ বুঝি বেশ দীর্ঘ হতে চলেছে। সবে সময় রাত 1:39। বেড সাইডের টেবিলে রাখা ঈশান আরশাদ দেওয়ানের দামি বিদেশি ঘড়িটা টিক টিক করছে, তবে সেটা নিঃশব্দে। সে শব্দ কানে আসার মতো নয়। আর যদি তাঁবুর ভেতরে কোনো যন্ত্র বা কোনো কিছু শব্দ শোনা যেত, সেটাও বুঝি শোনার মতো মানুষ এই মুহূর্তে এই তাঁবুর ছায়াতলে নেই। উত্তপ্ত দুই মানবিত কখন থেকে মানবজাতীয় আদিম বন্য চাহিদায় মত্ত হয়েছে। দিন, কাল, সময়, পরিস্থিতি কোনো কিছু তাদের হিসাবের মধ্যে নেই, এখন থাকার কথাও নেই। প্রকৃতি রুষ্ট নাকি প্রেমে মত্ত দুই নরনারীকে প্রশ্রয় দিতে এমন উথাল পাতাল আবহাওয়া ঠেকে আছে, সেটা বোঝা যাচ্ছে না। যদিও আবহাওয়া অধিদপ্তর এ ধরনের সতর্কতা বহু আগেই দিয়ে রেখেছিল। রাতের আঁধারে ঘন ঘন দেখা যাচ্ছে বিদ্যুৎ ঝলকানি। নদীর পরিষ্কার টলটলে পানিতে চাঁদের আলোর মতো আছড়ে পড়ল সেই আলো। জঙ্গলে ভারী ভারী গাছগুলো, ডালপালাগুলো এখনো এলোমেলোভাবে হেলে পড়ছে একে অপরের উপর। শক্ত করে গেঁথে রাখা তাঁবুটাও হেলে দুলে যাচ্ছে বারংবার। তবে এখনো অবধি সেরকম ঘূর্ণির কবলে না পড়ায় দিব্য মাথা তুলে দাঁড়িয়েছে। বাইরে দেখে যাচ্ছে ঝড় জলের তাণ্ডব, আর ভিতরে সাক্ষী হচ্ছে একজোড়া মানবের মত্ত চিৎকার। গোটা তাঁবুটার ভিতরটা জুড়ে চাপা আর্তনাদ, ঘন নিঃশ্বাস, চিৎকারের আবেদনময় শব্দ। সে সবটা যখন ক্ষণিকের জন্য নিস্তব্ধ হলো, তখন সময় এঁকেছে আরও খানিকটা। বাইরের বাতাস বন্ধ হয়ে অনুভব করা যাচ্ছে শুধু বাড়িধারে ঝমঝম আওয়াজ। তাঁবুর ভিতরে বিছানায় এক কোণের দিকে মাঝারি একটা টেবিল ফ্যান ভোঁ ভোঁ শব্দ করে ঘুরছে সেটা। প্রচণ্ড বাতাস সেটায়। তার উপর আজকের প্রকৃতি গায়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো শীতল, অথচ দরদর করে ঘামছে ঈশান তিতির। আর না কোনো গোঙানির শব্দ না পাওয়া গেল, ঘন নিঃশ্বাসের শব্দ এখনো শিথিল হয়নি। বস্ত্রহীন দুটো মানবী একে অপরকে আঁকড়ে পড়ে আছে এলোমেলো বিছানার উপর। দুহাত তিতি থরথর করে কাঁপছে এখনো। মেয়েটাকে খানিক স্থির করার প্রচেষ্টায় হাতের বাঁধন এবার দৃঢ় করল ঈশান। তাতে অবশ্য কাজ হলো না। তিতিরের দুর্বল হাতজোড়া জড়িয়ে রাখা ঈশানের পিঠে। শান্ত হচ্ছে দুজনেরই। এত দিনের কাম অপেক্ষা, কাছে যাওয়া কামনা বাসনা সব পূর্ণতা পেল আজকে। পূর্ণতা পেল তাদের বিবাহিত জীবন, পূর্ণতা পেল তিতিরের নারীত্ব। আজ থেকে নতুন করে বিবাহিত জীবন শুরু হলো বুঝি। তিতিরের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে বক্ষজোড়ার ভাঁজে। স্বামীর তপ্ত শ্বাসে শরীর ঝিমঝিম করছে তার। নিজেকে ধাতস্থ করতে বেশ সময় নিয়ে ঈশান সেখান থেকে মুখ তুলল। ঈশান তাকালো স্ত্রীর মুখের দিকে। টকটকে লাল দেখাচ্ছে মুখটা। নাকের ডগা, গাল, কানের লতে অস্বাভাবিক লাল বর্ণ ধারণ করছে। লজ্জার ডানা ঝাপসাচ্ছে মেয়েটার মুখশ্রী, মুখমণ্ডল। ঈশান প্রশান্তের হাসি আসলো। তার গোটা শরীর সহ জুড়ে বইছে সেই প্রশান্তির বাতাস। হালকা গলায় বলল, কষ্ট হচ্ছে? তিথি লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা পাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ফেলল, বুঝে ফেলল আঁখিজোড়া। ঈশান নিজের শান্ত শরীর টেনে হিঁচড়ে আরও একটু এগিয়ে গিয়ে ঠেকালো তিতিরের ঠোঁট ছুঁই ছুঁই হয়ে। টুপ করে চুমু খেলো রক্তাক্ত ঠোঁট জোড়ে। নিচের বাঁ পাশের অংশটায় কেটে রক্ত শুকিয়েছে, বেশ খানিকটা ফুলে গেছে। সেখানে আঙুল ছুঁয়ে দিয়ে বলল, কষ্ট দিয়ে ফেলছি কি বেশি? ঈশান আজ রাতে প্রথম যে মুহূর্তে কাছে টানল তিতিরকে, তারপর থেকে ঠিক কতটা সময় পার হয়ে গেছে তার হিসাব কি রেখেছে মানুষটা? বাইরে কালবৈশাখীর সাথে পাল্লা দিয়ে তার গোটা শরীরে যে এরকম কয়েক দফা ঝড় বইয়ে দিয়েছে, সে সব কি মনে নেই নাকি? তিতির অভিমানী কণ্ঠে বলল, না তো, আমি তো রোবট, আমার কষ্ট হবে কেন? আরও করুন অত্যাচার। ঈশান বৃদ্ধা আঙ্গুল ক্রমাগত স্লাইড করে যাচ্ছে তিতিরের গাঢ় লাল লিপস্টিক। স্টোনের কিছুমাত্র অবশিষ্ট নেই আর, শুধুমাত্র রক্তিম আভা বাদে। ঈশান হাঁচকে বলল, অত্যাচার মনে হচ্ছে? এনজয় করিসনি? তোর রেসপন্স তো? আমার তো কোনো যেন গোটাটা এই সময় মনে হচ্ছিল আমি যতটা এনজয় করছি তুইও ঠিক ততটাই করছিস।
যেভাবে খামচা ধরে মিশিয়ে নিচ্ছিলি নিজের সাথে, আর যেভাবে আমার নাম ধরে চিৎকার করে ডাকছিলি, থামুন প্লিজ। নিজের দু হাতে ততক্ষণে কান চাপা দিয়েছে তিতির। বদ্ধ চোখের পাপড়ি যুগল তিত্তির করে কাঁপছে। ঈশান থামবে? এত সহজ? বাঁকা হাসি উপহার দিয়ে হেসে হেসে বলল, তোর কণ্ঠের স্বরবর্ণ টান চুম্বকের মতো টানছিল আমাকে। মরে যাচ্ছিলাম তোকে তীব্র থেকে তীব্রতর কাছে টানার প্রয়াসে। আমার কি দোষ? তিতির মুখ ঘুরিয়ে রেখে মিহি কণ্ঠে প্রশ্ন ছিল, প্রয়াস পূরণ হয়নি বুঝি? এই প্রয়াস আজীবন থেকে যাবে। তিতির মিটমিট করে আঁখি মেলল। ঈশানের মাতাল দৃষ্টি তার দিকে নিবন্ধ। দু হাতে ঈশানের পিঠ জড়িয়ে শান্তস্বরে বলল, আমি আমার গোটা জীবনে আপনি ছাড়া আর কোনো পুরুষকে আমার দেহ স্পর্শ করার অনুমতি দেয়নি ঈশান ভাই, সজ্ঞানে তো নয়। ঈশান মেয়েটার পাতলা ঠোঁট চেপে ধরল, শূন্যের মতো আকার হলো নিজের ঠোঁট সেখানে শুয়ে বলল, ভাই। তিতি ঝটপট শুধরে নিয়ে জবাব দিল, ঈশান ভাই ডাক ডোজ একটা বাড়বে। আর এক দফা সহ্য করতে পারবে আমাকে? মুখ ধমকাবো না। এরপর যতবার ভাই দেখবে ততবার আমাকে সহ্য করতে হবে বিছানায়। ঠোঁট কামড়ে দিল তিতির, ইতস্তত সুরে বলল, ভুল বলে ফেলেছি। এরপর ভাই ডাকলে ধরে নেব। আমার আদর চাইছিস ইশারা ইঙ্গিতে। লজ্জায় সেটা চাইতে না পারে ভাই ডেকে মনে করিয়ে দিচ্ছে আমাকে। ইসছি, কক্ষণই না। তাহলে কি সোজা ডাকবি কাছে? যা আজ যেমন ডাকলি, ডাকবি? আকুল স্বরে আদর চাইবি? গোটার সময় যেমন লাল নীল হয়েছিস ব্যথায়, তবুও সত্যি দিসনি আমাকে। উল্টে দূরত্ব ঘুচিয়েছিস নিজ ইচ্ছে। তিতে শান্ত দেহ আরেক দফা ঝংকার তুলল। লাজুক মুখে প্রশ্ন ছিল, চাইতে হবে? তোর মুখে শুনতে আমার ভালো লাগে। পাগল হয়ে যাই আমি। আর যতবার বলছিস আরও, ততবার মনে হচ্ছে আমি উন্মাদ হয়ে যাচ্ছি। দুনিয়ার সব আদর সব রকমভাবে দিয়ে দেই তোকে। বুকের ওঠানামায় পুনরায় দ্রুত হয়ে এসেছে তিতিরে। পাতলা একটা চাদর ঈশানের কোমর অবধি কোনো মতে জড়িয়েছে সেটা দুজনকে। যদিও তিতির ঢাকা পড়ে আছে, ঈশানের উদাম বুকের নিচে পিষে যাচ্ছে তার শরীর, নারী শরীর। তিতির মনে মিহি গলা বলল, আপনার আগে কোনো পুরুষ আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখেনি। প্রমাণ পেয়েছেন? এই সতীত্ব আপনার জন্য তোলা ছিল। প্রমাণ লাগবে আরও? আপনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন কোনো একদিন। মুখের হাসি মিলিয়ে গেল ঈশানের। বুকটা ভারী লাগলো। চাপ অনুভব করলো কঠিনভাবে। তার দাম্পত্য শুরুর দিনগুলো কাটিয়ে আসা কিছু মনে না রাখার মতো মুহূর্তগুলি উল্লেখ করলো তিতির। বলেছিল তো, রাগের মাথায় বলে ফেলেছিল। তিতিরের যে তার তর্কের পরিপ্রেক্ষিতে কি বলে ফেলেছিল এটা? ঈশান নিঃশব্দে মুখ গুজল। তিতিরের কণ্ঠদেশে মত্ত হলো কঠিন আদলে। অসংখ্য কালশিট সেখানে জ্বালা করছে তখন থেকে। আরেক দফা সেখানটায় ঈশানে জ্বালা পোড়া। দাঁতে দাঁত চেপে চোখ বুজে সহ্য করে নিল স্বামীর আদর। ঈশান আদরের মাঝে কেমন একটা কম্পিত কণ্ঠে হেসে বলে, চুপ, একদম চুপ। ভুল হয়েছিল আমার, বিশ্বাস কর। কথাগুলো আমি কল্পনাতেও আনিনি কখনো। কিন্তু তোর জেদ ভুলের আগে বলে ফেলেছিলাম। আমি তোর জীবনে প্রথম পুরুষ যার কাছে তুই তোর সতীত্ব বিলিয়েছিস। আমি তার প্রমাণ। একজন পুরুষের কাছে স্বামী হিসেবে এর থেকে সুখের মুহূর্ত হয় না, একদম হয় না। দু হাতে তিতিরকে আগলে উঠে বসলো ঈশান। চোখ মুখ খিচে এলো তিতিরের। তলপেটে তীব্র খিঁচুনি দিয়ে উঠল। ঈশান চাদরটা টেনে তিতিরের বুক অবধি টেনে নিয়ে বসালো নিজের কোলের উপর। মেয়েটার অবশ পা দুটো টেনে আনা একপাশে। তিতির পেটে নিজের হাত রাখতে রাখতে বলল, বেশ কষ্ট হচ্ছে? হলে কি করবেন? হাত বুলিয়ে দিব। ক্ষত সারাতে গিয়ে পুনরায় খেই হারাবেন, জানি সেটা। তাহলে এর মধ্যে সব জেনে গেছিস? জানা বাদ আছে বুঝি কিছু? অনেক কিছু। জানতে চাই? সময় হোক। আজকের দিনেও সে সময় নয়। আর কত? আমার সময় হলো, অথচ আপনার সেই সময় এখনো এলো না। কি এমন কথা যেটা আমি জানি না? ঈশান মলিন হেসে তিতিরের ফুলো ফুলো গাল ধরলে টানলো। এখন দুনিয়ার সব আলাপ আলোচনা বন্ধ। মন মেজাজ ভালো। এখন নষ্ট করতে চাইছি না। জোর করতে গিয়েও কেন যেন থমকে গেল তিতির। ঈশান যখন এই মুহূর্ত বলতে চাচ্ছে না, থাকুক না। তিতির নড়ে চড়ে উঠল। ঈশানের কোল থেকে সরে যাওয়ার প্রচেষ্টা করলো, যদিও নড়াচড়ায় বেশ কষ্টকর লাগছে তার। ঈশান গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, এখানে কি অসুবিধা হচ্ছে? আসলে ফ্রেশ হতাম। ঘুমাবেন না? আজ ঘুমানোর মতো ওয়েদার? তিতির মাথা খানিক ঝুঁকিয়ে ফেললো খানিকটা। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ওয়েদারের ফায়দা তো তুললেন, ঘুম দরকার না? আমার না, দরকার নেই।
আমার যেহেতু দরকার নেই, তোরও ঘুম হচ্ছে না আজকে। তিতির অতি সাবধানে বিছানায় বসিয়ে ঈশানের হাত বাড়িয়ে তোয়ালেটা নিল, কোমরে পেঁচিয়ে নিল সেটা। নিজের কালো শার্টটা তিতিরের গায়ে জড়িয়ে দিয়ে বলল, আই থিঙ্ক আজকের বৃষ্টিতে ভেজাটা রোমান্টিক লাগবে। ভিজতে চাস? এই না না, এত রাতে এমন জায়গায় দরকার নেই। ঈশান কিছু শুনলে তবে তো। তিতিরকে আলগোছে তুলে নিল পাজা করা। তাঁবুর চেন খুলে এসে দাঁড়ালো বাইরে। বেশ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বলা যেতে পারে। তিতির নিজের পায়ের উপর দাঁড় করিয়ে অন্য হাতে তাঁবুর পর্দাটা তুলে দিল উপরের দিকে। ভিতরের সাদা আলোটাই জ্বলতে বাইরে আলোকিত হলো বেশ। হু হু করে হাওয়া দিচ্ছে, শরীরটা শিরশির করে উঠল, কাঁটা দিল গোটা শরীরে। তিতির বিলাস ছানার মতো মিশিয়ে গেল ঈশানের বলিষ্ঠ গায়ের ভিতর। অথচ মানুষটার সম্পূর্ণ উদামকে, শীত লাগছে না। তাঁবুর ছাউনি থেকে বাইরে এগিয়ে যেতে হুড়মুড়িয়ে ভিজে গেল দুজনের সর্বাঙ্গ। তিতির আঁতকে ওঠা কণ্ঠে বলল, খুব ঠান্ডা তো, গরম করে দিই শরীর। ভিতরে চলুন, জ্বর এসে পড়বে এখন ভিজলে। দেখছেন না বাতাস কীরকম শীত। আই নিড সাম অ্যাডভেঞ্চার, কোঅপারেট মি। তিতির কি সাহায্য করবে সেটা জিজ্ঞাসা করা হলো না, কারণ ঈশান নদীর তীরের এই বালুচরে দাঁড়িয়ে রইল না। দ্রুত পায়ে নেমে গেল স্বচ্ছ পানিতে। ঈশান কোমর অবধি পানি নামতে তিতির পায়ের পাতায় স্পর্শ করল নদীর জল। বৃষ্টির পানি নদীর জলে পড়ে নৃত্য তুলছে যেন। নিকট অন্ধকার চারিদিকে, সামান্য দূরে কিছু চোখে পড়ে না। নেহাত তাঁবুর ভিতরে আলো বাইরে এসে আসছে বলে একে অপরকে দেখতে পাচ্ছে মোটামুটি। তিতিরের মুখ রক্তশূন্য হয়ে গেল। অজানা কারণে পানিতে ভয় তার, সাঁতার শেখা হয়ে ওঠেনি। সুতরাং এই দুর্যোগের রাত্রিতে কোন বুদ্ধিতে নদীর জলে গা ভাসায় কেউ জানা নেই তার। তিতির আতঙ্কিত হলো, কাঁপা গলা বলল, আরে সাঁতার জানি না আমি, ডোবাবেন নাকি? ঈশান এর মধ্যে এগিয়েছে আরও খানিকটা গভীরে। তিতির মোমের মতো পা হাঁটু অবধি বিলীন হয়েছে অতলে। ঈশান এক হাত আলগা করে তিতিরের গিভরায় স্পর্শ করলো, পরিষ্কার করে বলল, হোল্ড মি ব্যাক বেবি, ডোন্ট প্যানিক। আমি আছি তো, যা ডোবার ডুবেছি খানিক আগে। আর ডোবার ভয় কিসের? আজকের পর থেকে যতটা ডুববি সেটা শুধু আমার আদরে, গট ইট। এখন আমি যা চাই দে সেটা। পানি অন্তত শীতল, তার উপর বরফের কণার মতো পড়ছে বাড়িকণা। কাঁটার মতো এসে বিচ্ছে যেন। সে দুহাতে শক্ত করে ধরে আছে ঈশানের গিরিপ্রদেশ। তার পা যদিও এখনো মাটি স্পর্শ করেনি, ভাসছে বলা যায়। আমতা আমতা কণ্ঠে বলে উঠল, কী চাই এখানে এসে তোকে? পাগলামি করবেন না। কেমন অন্ধকার চারিদিকে, ভয়ে হাত পা কাঁপছে আমার। ছাড়বেন না কিন্তু আমার কোমর। বৃষ্টির তীব্রতায় তাকিয়ে থাকা কষ্টকর। এলোমেলো চুলগুলো বারবার কপালে এসে সরাতে হচ্ছে। দূরের আলোয় মেয়েটার ভেজা ঠোঁটগুলো জল করছে। তিতিরের কোমর চেপে শূন্যে উঁচিয়ে ধরল ঈশান। বুকে এলো তিতিরের মাথা, আশেপাশে তাকাতে ভয় লাগছে। ঈশান গম্ভীর গলা আদেশ ছিল, রাইট নাও। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো মেয়েটা, গা ছমছম করছে, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ হবে এমন ঠান্ডা লাগছে। দ্রুত বলল, সব দেবো, আগে উঠুন এখান থেকে। ঈশান যেন মুখিয়ে আছে মেয়েটাকে কাবু করতে। তিতির কথার পিঠে ঝটপট বলল, আমাকে দেওয়ার মতো আর কি বাদ আছে তোর? ওয়ানা ট্রাই নিউ এটা কথা বললি কি? খানিক আগে তাঁবুর ভিতরে ঘটে যাওয়া তাণ্ডবের কথা চোখে ভেসে উঠল যেন মেয়েটার। আবার কাছে আসলে আজ মরে যাবে সে। শরীরের ব্যথায় টনটন করছে, পা দুখানা অবশ এখনো অবধি। দু হাতের অবস্থাও নাজুক, কোমরের নিচ তো যন্ত্রণায় কান্না পাচ্ছে তার। খানিক ব্যাকুল গলাতে ও বলল, আজ রুহু বের করে ফেলবেন আপনি আমার? সব ট্রাই করব। একখান থেকে তীর তীরে উঠুন আগে। এখানে ট্রাই করতে সমস্যা কী? মাথার উপর খোলা আকাশ, সে আকাশ ভেঙে বৃষ্টি, কোমর অবধি নদীর পানিতে ডুবে আমরা বাসর করছি। ক্যান ইউ ইমাজিন? করিসনি তো ইমাজিন, করতে হবে। বাস্তবে দেখাই চল, লেটস মেক লাভ। তিতির হতভম্ব নয়নে তাকিয়ে রয়। গায়ে ঈশানের শার্ট, সেটার আড়ালে হারিয়ে গেছে তার তনুদেহ। ব্যস্ত কণ্ঠে বলে, এখানে না প্লিজ, আমার প্রচণ্ড ভয় পানিতে। আরও অনেক কিছুতে ভয় ছিল, সেগুলো এখন আজ কেটেছে। এ আর কি এমন? অ্যাগেন হোল, শেষবার প্লিজ। ঈশান পানির আর একটু গভীরে গিয়ে তিতিরকে নিচে নামাতে যাওয়ার আগে তিতির নিচের ঈশানের কোমর, ঈশানের
মোহিত দৃষ্টি অপলক তিতিরে নিবন্ধ। তিতির আতঙ্কিত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, এই বৃষ্টিতে এভাবে বাইরে, আবার বৃষ্টির মধ্যে পানিতেও, তাও আবার এমন অন্ধকারের মধ্যে। আমার ভয় করছে, তাড়াতাড়ি ফিরে চলুন, এখানে না, ওখানে গিয়ে যা করার করবেন, বাধা দিব না সত্যি। কথা বলার মাঝে অনুভব করলো কিছু একটা। আতঙ্কিত কণ্ঠে কিছু বলতে গিয়ে গলায় আটকে এলো কথাটা। ঈশান কোমর পেঁচিয়ে থাকা তহলেটা। এত রাতে পানির স্পর্শ থেকে নিজেকে রীতিমতো তৃষ্ণার্ত অনুভব করলো ঈশান। গলা শুকিয়ে কাঠ হয়েছে। তিতির ভীষণ বিপজ্জনক পজিশনে পেঁচিয়ে ধরে আছে তার কোমর। তিতিরের হৃৎস্পন্দন ছোটাছুটি করা শুরু করছে। বলা বাহুল্য, শীত লাগছে না তার, কেমন কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। উত্তপ্ত হয়ে উঠছে গোটা শরীরটা। ঈশানের হাত এখনো ছুঁয়েছে তার কোমরের নিম্ন, কেমন ঘোর ঘোর লাগানো। তিতিরেরও কোনো প্রতিবাদ উচ্চারণ হলো না। ঈশান হ্যাঁচকা টানে তিতিরকে মিশিয়ে নিল নিজের সাথে। দুহাত তিতিরের কোমরে বাঁকানো খাঁজে চেপে আরও গভীর করলে স্পর্শ। ভয়ঙ্কর আবেশে পিছনে মাথা এলিয়ে গেল তিতিরে। ঈশান অন্য হাতে তিতিরের ভেজা কেশরাশি হাতে পেঁচিয়ে বক্ষ বিভাজনের মাঝে মাতাল কণ্ঠে গেয়ে উঠল, খেলাটা আকাশের, খেলাটা মেঘেদের, কিছুটা বৃষ্টির মতো। ভিজে যেতে যেতে ভালোবাসে যারা, অজুহাতে খুঁজে মন সারাদিন। কত আর বোঝাবো নিজেকে, চলো বাসা যাক, ভালোবাসা যাক। এমন পরিবেশে বৃষ্টির মাথায় ঈশানের মাতাল কণ্ঠে থমকে রইল তিতির। শ্বাস নিতে ভুলে গেল যেন। হৃৎপিণ্ড খাঁচা থেকে বের হয়ে আসতে যাচ্ছে। তিতির আশকারা দিল, না চাইতেও দিল। মেয়েটার শার্টের উপরের অংশ আধখোলা, বিপজ্জনক অংশটা চোখে লাগছে বেশ। তিতিরের কোমরে দুহাত চেপে হিসেসে বলল, আমার আদরের গভীর দেখলি, নীল জলের অতলে কেমন হয়ে দেখছিস কখনো? ঈশান সময় নষ্ট করল না। তিতির কিছু বুঝে ওঠার আগে ঝড়ের বেগে ডুব দিল নদীর জলে। বদ্ধ চোখজোড়া বড় বড় হয়ে খুলে গেল তিতির, তবে আশেপাশে দেখার সাহস করল না। ঈশান চোখে চোখ মেলল। পানির উপর উঠতে শ্বাসকষ্ট রোগীর মতো হাঁ করে শ্বাস টানল তিতির। হতভম্ব হয়ে গেছে সে। ঈশান বাঁকা হাসল মেয়েটার মুখাবয়ব দেখে, ভুরু তুলে বলল, এখন আমার অতলে ডুববি আবার? কেমন এলোমেলো পা ফেলে তীরের কাছাকাছি চলে এলো। পায়ের গোড়ালি থেকে খানিক উঁচু অবধি পানি। বালুর উপর পানির আস্তরণ, নিচে ঝলমলে পানিকোনা, তার উপর সাদা পাথর চিকচিক করছে। বড়সড় একটা পাথরের উপর আধশো করে বসালো মেয়েটাকে। ঝুঁকে এলো মেয়েটার উপর। ভয় পাওয়ার কথা, আশেপাশে তাকাতে হয়। তোর দৃষ্টি আমাতে থাকবে, নয়তো বন্ধ। এর বাইরে কোথাও যেতে পারে না। তাকাতে পারছে না তিতির, লজ্জায় যতটুকু, তার থেকে বেশি বৃষ্টির কারণে। পাথরের উপর মাথা ঠেকেছে তার, সর্বাঙ্গে আঘাত হানছে জলরাশি। ঈশান হাত বাড়িয়ে তিতিরের পাখানা তুলে চুমু খেলো পায়ে আঙুলের ডগায়। স্পর্শ ধীরে ধীরে অগ্রসর হলো। আঁকড়ে ধরার কিছু না পেয়ে সাপের মতো মুচড়ে ধরল মেয়েটা। ঈশান উন্মাদনায় বরাবরের মতো এলোমেলো হয়ে যায় মেয়েটা। নিঃশ্বাস ঘন ঘন আসছে। ঈশান উঠে এসে ঠোঁট ছয় তিতিরের, গভীর ভঙ্গিতে টেনে নেয় নিজের মধ্যে। পাগল হয়ে যাবে আজ তিতির। শরীর জানা দিচ্ছে ক্লান্ত। পুরোনায় ঘণ্টাভর ঈশানকে সহ্য করার মতো শক্তি তার দুর্বল দেহে নেই। অথচ সেই একই শরীর অবাধ্যতা করছে, ঝংকার তুলে ফেলছে। ঈশান কণ্ঠদেশে নাক ঘষে মৃদু চিৎকার বের হয়ে এলো তিতিরের গলা ছেড়ে। কোমর ছেড়ে পুরুষালী হাতটা উঠে এলো নারীর দেহের। শার্ট গলিয়ে হাত চলে গেছে ভিতরে। ক্রমাগত ভিজতে থাকা শরীর বোধহয় এবার তিতিরের গায়ে। নিজের শার্টটা অসহ্য লাগলো এই মুহূর্তে। মুখ তুলে বলল, খুলে ফেলি? হ্যাঁ, 5 মিনিট পর এই বৃষ্টিতে গরম লেগে যাবে তোর, প্রমিস। মেয়েটার ঘোলা দৃষ্টি নজরে এলো না, তবে খানিক পরে পাথরের উপর থেকে প্রায় সোজা হয়ে বসলো তিতির। তলপেটে চাপ করতে নীল হয়ে এলো মুখটা, তবে মন শরীর অন্য কিছু চাইছে। আর একটু। তিতিরের হাতটা এর মধ্যে ছুঁয়েছে তার ঝুঁকে থাকা ঈশানের বাঁ পাশে। হাত ছোঁয়াতে খেয়াল করলে সেখানটায় দিম দিম শব্দ। কেমন একটা মোহনীয় হাসি লাগলো তিতিরে। বাঁকাস্বরে বলল, কন্ট্রোল নেই কেন নিজের ওপর? কাছে এলে এমন শব্দ করতে হয়? থামতে বললেন আপনার হৃৎপিণ্ডটাকে, আমার অসুবিধা হচ্ছে ধুকপুকে।
ঈশান এই যাত্রায় দেখল তিতিরের চোখের মাদকতা, বেবি হেয়ারগুলো চোখে মুখে ছেয়ে আছে। আসমান থেকে ধেয়ে আসা বাড়িকোনা অনবরত গড়িয়ে পড়ছে মেয়েটার গোটা শরীরে। লোমকূপ খাড়া হয়ে গেল ছেলেটার। সে নিজে এগোলো যতটুকু প্রশান্তি কাজ করে, খেয়াল করে দেখছে তিতির নিচ থেকে কিছু করতে চাইলে সে প্রশান্তির মাত্রা আকাশ ছুঁয়ে দেয় যেন। তিতির কাছে টানলো ঈশানকে, হাত গলিয়ে দিল ছেলেটার গিফট ব্রাদার্স। মাথা উঁচিয়ে ঠোঁট ছোঁয়ালো ছেলেটার, আলতো চুমু দিল। ঠোঁট সরল না, বরং ঈশানকে অবাক করে দিয়ে নিয়ে শুষে নিতে থাকলো সেখানটায়। চোখ বুজে এলো ঈশানের, আবেশে উদ্বিগ্ন জর্জরিত, মুখ দিয়ে বের হয়ে এলো কিছু শব্দ। তিতির মুখ তুলে ঈশান এক ঝটকা শক্ত পাথর থেকে নামিয়ে হেসে বলল, চাইছিস তো আমাকে স্বইচ্ছাতে। আই অ্যাম টোটালি অন। এখানে ঠিক আছে নাকি এখন? শিওর? হুম। অমুক চোখে তাকিয়ে রইল ঈশান। সহধর্মিণী ভেজা চোখ, ঠোঁট, দেহ দেখতে বুঝল সে। বৃষ্টির গতি সামান্য কমেছে, বোঝা যাচ্ছে। ঝমঝমে শব্দ পড়ছে, নিজেদের কণ্ঠদের উঁচিয়ে রাখতে হচ্ছে, না হলে কর্ণগোচর হচ্ছে না কথাগুলো। ঈশান বাঁকা হেসে ভুরু নাচে পুরনো হাঁচকি বলল, ডু ইউ লাইক দ্য ম্যাচ? হ্যাঁ, না হলে ভয় পাচ্ছিস কেন? আই থিঙ্ক দ্য রাইট ওয়াজ সো পারফেক্ট। ঈশান ঠোঁট কামড়ে ধরল নিজের। এত আলাপচারিতা সহ্য লাগছে বোধহয়। কামুক কণ্ঠে বলল, ওয়ান দ্যাট রাইট ওয়ান মোর। ঈশানের শান্ত মুখ কেমন অশান্ত হয়ে গেল নিমেষে। আজকে তিতির তার কাছে বড্ড অচেনা। যে মেয়েকে কাছে টানলে মিয়ে যেত, কে জানতো সে মেয়ে তাকে কাছে পেতে এতটা মরিয়া। আজ ঈশানের স্বর্গসুখের দিন বোধহয়। কোনো স্ত্রী যদি নিজ ইচ্ছায় সাড়া দেয়, কাছে টানে স্বামীকে, স্বামী হয় সন্তুষ্ট হয় স্বামীর আদরে, আর কি চাই একটা মানুষের? ঈশানের চোখে মুখে বিস্ময়ের ছাপ নিয়ে ভুরু উঁচে প্রশ্ন ছুড়ল। মন্ত্রমুগ্ধের মতো মাথা বাঁকালো তিতির। দু হাত বাড়িয়ে ঈশানকে কাছে আসতে ইশারা করলো। দূরত্ব ঘোচালো ঈশান। মেয়েটার উড়তে হাত রেখে হেসে বলল, দেন মেক ইউ বি প্রিপেয়ার্ড। গত রাতের প্রকৃতির তাণ্ডব যখন থামল, তখন প্রায় রাত শেষ। সময় দেখা হয়নি, সম্ভবত 3:30 বাজে। সকাল হতে শুরু করবে আরও খানিক পর। বৃষ্টি থামাতে কানে এসে বসলো ওদিকে জঙ্গলে হাঁকডাক করতে থাকা নানা ধরনের প্রাণী। এই মুহূর্তে সবথেকে বেশি যেটা কানে পেয়েছে সেটা কুনো ব্যাঙের ডাক। ঘা ঘু শব্দ করতে মাথা ধরিয়ে ফেলছে। তিতির জ্ঞানহারা, নিস্তব্ধ, নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা নদীর শীতল পানি ধুয়ে মুছে তাঁবুতে নিয়ে এলো ঈশান। বিছানার অবস্থা বেহাল, সফেদ চাদরে ছোপ ছোপ রক্তিম দাগ। বুকের বাঁ পাশটা শব্দ করে উঠল ঈশানের। বুঝতে বাকি রইল না কিসের চিহ্ন এগুলো। কোলের মধ্যে থাকা নিস্তেজ রমণীটাকে আরও খানিকটা চেপে ধরল নিজের বুকের সাথে। ঈশান টের পেল চোখ জ্বালা করছে তার। এক হাতে বিছানার চাদর সরিয়ে পাশে রেখে তিতিরকে শুইয়ে দিল ছেতায়। ঝটপট নিজের কোমরে জড়িয়ে নিল একটা। তিতিরের টেনে নিল চাদরে। মেয়েটার সারা শরীর কেমন জমে গেছে। আলতো চুমু আঁকলো কপালে, ফিসফিসে বলল, একটা নারীর সব থেকে দামি জিনিস তুই আমারতে সমর্পণ করছিস। তিতির, তুই আমার পবিত্র সদ্যফোটা পুষ্প। তোর গভীরে অবধি প্রবেশের অনুমতি দিয়েছিস তুই আমাকে। আমি প্রথম পুরুষ তোর। আমি কৃতজ্ঞ তোর প্রতি। আমার হক আমাকে বুঝিয়েছিস তুই, হেফাজতে রেখেছিলি নিজেকে। তোর পুরোটা আমার। আজকের পর থেকে পুরোটা আমার। আমার মনের দখল দিয়েছিলিস আজ দেহের। খোদা ছাড়া আর কারো আলাদা করার সামর্থ্য নেই, কারো না। আমার আমিনিশের জীবনে তোকে স্বাগতম। তবে আগলে রাখবো আমি তোকে। কোনো অন্ধকার এ জীবনে তোকে স্পর্শ করতে দেব না, কথা দেওয়া রইল। ভোরের আলো ফুটছে সম্ভবত। ধরণী এখন শান্ত। তিতিরের জ্ঞান ফিরছে কিছুক্ষণ আগে। চোখ মুখ কুঁচকে শুয়ে আছে, তাকাচ্ছে না মাত্র। জ্ঞান ফেরার মাত্র ঈশান উঠে গিয়েছে, খাবার খাইয়েছে মেয়েটাকে। গত রাতে খাওয়া দাওয়া হয়নি দুজনে কারো। তার উপর সারা রাত ধকলের শেষ অবধি জ্ঞান হারিয়েছে মেয়েটা। দুর্বল শরীরে এত চাপ একদিনে নিতে না পারাটাই স্বাভাবিক। তাতে তিতিরের বুঝে আত্মসম্মানে লেগেছে বিষয়টা। অমন মুহূর্তে জ্ঞান হারিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করে দারুণভাবে লজ্জিত সে। তাকাতে পারছে না ঈশানের দিকে।
ঈশান ডাকেনি, আর অপরাধ বোধ তার মধ্যে বেশ হচ্ছে। মাসুলের সহিত দেখাতে চাচ্ছে না, দেখতে চাচ্ছে না তিতির। বেহায় মন ছোটাছুটি শুরু করছে। অথচ উচিত ছিল গত রাতে ঈশানের করা উন্মাদনে যে পরিমাণ ক্ষতি গোটা শরীর জুড়ে, সেই ব্যথায় ওই মানুষটা থেকে কমপক্ষে মাসখানেক দূরে থাকা। কিন্তু তা হচ্ছে না। এত নির্লজ্জ নিয়ন্ত্রণ সে কবে থেকে হয়ে গেল। অথচ তার তীব্র অহংকার ছিল নিজেকে আত্মসংযমের কথায়। ঈশান এর মধ্যে পেন কিলার খাইয়ে দিয়েছে তিতিরকে। গম্ভীর গলায় বলল, বাকি ওষুধ বাড়ি গিয়ে দিচ্ছি, ওটা এখনো আনা হয়নি। এটাই বাকি ওষুধ বাড়ি গিয়ে দিচ্ছি, ওটা এখানে আনা হয়নি। এটাই পেন কমে যাবে কিছুক্ষণের মধ্যে। বাকি ওষুধ বলতে ঈশান কী বোঝাতে চাইলো সেটা ধরতে পারল না তিতির। চট করে প্রশ্ন করলো, আর কিসের ওষুধ? থাক। থমকে তাকিয়ে রইল ঈশান। খুব খুব করে কেশে নরম কণ্ঠে বলতো। মুখটা রাঙিয়ে এলো তিতিরের। দৃষ্টি ঝুলিয়ে ফেলল। পায়ের উপর চাদরটা আরও খানিকটা উপরের দিকে তুলে নিল। ঈশান হালকাভাবে বলল, ঝংকার খেলো তিতিরের গোটা শরীর। পরেরটুকু না বললেও তো চলতো নাকি? সে হুট করে ওষুধের কথা তোলায় না হয় খেয়াল করে উঠতে পারেনি। তাই বলে এত ব্যাখ্যা দেওয়ার গিয়েছে, যা ব্যবস্থা নেওয়ার সে নিজেই নিত না হয়। বিষয়টা খেয়াল আছে তার। তিতির জবাব দেয় না। তাঁবুর ভিতরে আলো নেভানো। দিনের আলোয় আলোকিত লাগছে বেশ খানিকটা। ঈশান বাইরের দিকে তাকিয়ে কী যেন ভাবল। তিতিরের দিকে ফিরে প্রশ্ন ছুড়ল, সানরাইজ দেখবি? মাথা নাড়ল তিতির। ঈশানকে কিছু বলতে হলো না। ছেলেটা আলগোছে তিতিরকে তুলে নিল কোলে। তিতিরের মাথা চক্কর কেটে গেল। অস্বাভাবিক দুর্বল লাগছে শরীর। আর মনে হচ্ছে গোটা শরীর টানা কয়েকদিন হলো এভাবে বেঁধে রাখা। মাথাটা আলতো করে হেলিয়ে দিল ঈশানের উদাম বুকে। গলা পেঁচিয়ে ধরার প্রয়োজন বোধ করল না। দরকার নেই সেটার। ওদিকে ভারত বাংলাদেশ বর্ডার। এপাশে বাংলাদেশ, ওপাশে ভারতের মেঘালয়। মাথা উঁচু করে দাঁড়িয়েছে সব পাহাড়গুলো। সবুজে ঘেরা কিছু। সারা রাত তানভরে রেশ মাত্র নেই এখন আর। সব কিছু ঝকঝকে পরিষ্কার। সতেজ হয়ে আছে গাছপালা। ধুলো ময়লা ধুয়ে মুছে সাপ একদম। বুক ভরে শ্বাস টানল ঈশান। গত রাতে ঘুমায়নি এক সেকেন্ডের জন্য। শরীরে এনার্জি লস হয়েছে গোটা রাতভর। অথচ বিন্দুমাত্র ক্লান্ত লাগছে না তার। কোলের মধ্যে এক নরম শরীরের অস্তিত্ব। সেও চোখ বুজে শ্বাস নিচ্ছে। পরিষ্কার বাতাস মস্তিষ্ক অবধি চলবে। কী যে শান্তি লাগছে। দূর থেকে পাহাড়ি ঢাল বেয়ে গড়িয়ে আসছে স্বচ্ছ পানি। গত রাতের অন্ধকারে এই ঝর্ণার পানি চোখে পড়েনি তাদের। বৃষ্টির শব্দে ঝর্ণার পানির আওয়াজও কানে আসেনি। এখন দেখলো মুগ্ধকর সৌন্দর্য। হা হয়ে গেছে তিতির। শরীরে জ্বর এসে হানা দিছে। শীত লাগছে বেশ। ঈশান আর একটু গভীর জড়িয়ে নিল। ঈশানের উদাম শরীরে তপ্ততায় ওম খুঁজে পেল যেন মেয়েটা গুটি সুটি মেরে আছে সেখানটায়। পাহাড়ের পিছন থেকে সবে সূর্য উঁকি দিয়েছে। তিতির চাতক পাখির মতো তাকিয়েছে সেদিকে। ঈশান মৃদু হাসল মেয়েটার মুখের উচ্ছ্বাস দেখে। ওকে বুকে জড়িয়ে শটাং হয়ে শুয়ে পড়ল শুকনো বালুর উপর। তিতির পড়ে রইল ওর বুকের উপর। মেয়েটার চুলগুলো এলোমেলো খোপা করে রাখা। ঈশান করেছে সেটা অবশ্য খুলে যাবে ভাব। শরীর ঈশানের একটাই সার জড়ানো। ঈশান মেয়েটার মাথায় হাত বুলে দিয়ে বলে, এখন একটু ভালো লাগছে কি? তিতির অস্ফুট স্বরে উচ্চারণ করলে, লাগছে। দুজনের দৃষ্টি এখন পূবের আকাশের লাল আভা দেখতে পাওয়া যাচ্ছে। পরিষ্কার আকাশের কোলে মাথা বের করে দিয়েছে লাল সূর্য। দুটো পাহাড়ের মাঝ দিয়ে দেখা যাচ্ছে সেটাকে। ভীষণ সুন্দর মুহূর্ত। ঈশান সহজে কোনো কিছুতে মুগ্ধ হয় না। তবে আজ হচ্ছে না। উদীয়মান সূর্যকে দেখে নেয়। সূর্যের হলুদ আবার ঠিকরে পড়ছে তিতিরের ফর্সা মুখের উপর। মেয়েটা মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়েছে ওদিকটায়। চোখে রাজ্যে সন্তুষ্টি। ঈশানের দৃষ্টি ওই নারীর উপর নিবদ্ধ। দুনিয়ার আর কোনো কিছু তাকে এত সহজে এত গভীরভাবে মুগ্ধ করতে পারেনি, আর না তো কখনো পারবে। ঈশান মৃদুস্বরে ডেকে উঠল, তিতির, আমাদের জীবনে ওরকম মুহূর্ত বোধহয় আজকে প্রথম। তোর সাথে এই প্রথম সূর্যোদয় দেখলাম বোধহয়, তাই না? তিতির শান্ত বাচ্চাদের মতো ঈশানের বলিষ্ঠ উধাম শরীরের উপর শুয়ে আছে। ঈশানের শক্তপোক্ত হাতটা তার কোমর চেপে রাখা। মিহি গলায় জবাব দিল, প্রথম প্রথম সূর্যোদয় দেখা আমার জীবনের শেষ সূর্যোদয়টাও
তোর সাথে কাটানো ভাগ্য, প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোর সাথে কাটিয়ে যেতে চাই আমৃত্যু। এই পৃথিবীর সকল সৌন্দর্য তোর ভিতরে খুঁজে পাই আমি। তুই আজীবন থেকে যাস, আমিও চাই। বাকি জীবনটা প্রতিটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত আমি আপনার বাহুরা ঠিক এভাবে থেকে যেতে চাই। আমি উপরে উপরে যতটা শক্ত, ভিতরে কিন্তু ততটাই ভাঙাচোরা। আপনি সেই একমাত্র মানুষ যার কাছে আমি আমার ভাঙাচোরা রূপটা অনায়াসে তুলে ধরতে পারি। এই বুকে লুকিয়ে যতটা প্রশান্তি, নিরাপদ হয়, এই অনুভূতি আমি কখনো বোঝাতে পারবো না। ঈশান শব্দ করে চুমু উঠল তিতিরের লড়াতে তপ্ত। শান্ত ছিল। সূর্যাস্ত নয় কেন? সূর্যাস্ত মানে ওই দিনের সব সৌন্দর্য রাতের আধারে হারিয়ে যাওয়া। আধার কঠিনভাবে বিদ্বেষ আমার। তুই জীবনে আসার পর থেকে তাই সূর্যাস্ত আমার ভীষণ ভয় আজকাল। তিতির টু শব্দ অবধি করল না। ঈশান টের পেয়ে অন্য কিছু। তার উদাম বুকে শীতল সিক্ত স্পর্শ। তিতির কাঁদছে। মেয়েটা কাঁদছে কেন? ঈশান গম্ভীর করে শুধু, কাঁদছিস কেন? ভালোবাসায় ভরসা, আপনাকে পাওয়ার প্রাপ্তিতে। ঈশান অবাক হয়, সাথে থমকায়। তিতিরকে ভালোবাসি বলা হয়নি এখনো, তবুও মেয়েটা হিসাব কষে ফেলছে। তার ভালোবাসা অতল স্পর্শ ফেলেছে খানিকটা। মেয়েটাকে ভালোবাসি বলা উচিত কি? একটা সময় ছিল যখন ভালোবাসা শব্দটা কুল কিনারা ধরা দিত না তার মস্তিষ্কে। আজকাল দেয় তার কাছে। ভালোবাসার আরেক নাম তিতির। এই মায়া থেকে তাকে বের করার সাধ্যি কার? সাজের মায়া পর্ব 29। পুরো গল্পটা প্লেলিস্টে। সাজের মায়া, আকাশপ্রিয়া। গল্পটা আমার চ্যানেলে শেষ হবে, একটু ধৈর্য ধরবেন, অবশ্যই শেষ করে দেব এই দুটো গল্প।